হ্যাঁ। তো আমরা লাস্ট ক্লাসে তোমরা বলেছিলে যে ইয়ে করার জন্য, ওপেন ফ্র্যাকচার করার জন্য। তো এখন স্লাইড দেখা যায়? স্লাইড তো নিশ্চয়ই দেখা যায়, তাই না? জি স্যার। আচ্ছা, তো এই ওপেন ফ্র্যাকচার সম্পর্কে আমরা কি জাস্ট শুরু করি। হ্যাঁ, আচ্ছা বলো তো, হোয়াট ইজ ফ্র্যাকচার? ডেফিনিশন অফ ফ্র্যাকচার, কেউ একজন ডেফিনিশনটা বলো। হোয়াট ইজ ফ্র্যাকচার? The fracture is the breach of continuity of bone and cartilage associated with soft tissue injury. হ্যাঁ, fracture is breach of continuation of bone and cartilage associated with soft tissue injury. Okay, good, very nice, ভালো বলেছো fracture. What is open fracture? Open fracture, So fracture which communicated with the external ear, so through the wound or sir body cavity. yes, It's called open fracture. yes, body cavity হলো open fracture হবে, তাই না? body cavity এর একটা উদাহরণ দিতে পারবে? A pelvis fracture. Yes, pelvis fracture কোথায় ঢুকলো? So bladder. Yes, pelvis fracture urinary bladder ঢুকলো। urinary bladder এ এয়ার আছে? জিআই ট্র্যাকে ঢুকতে পারে। পেলভিস ফ্র্যাকচার রেকটামে ঢুকে গেল, রেকটামে তো এয়ার আছে, তাই না? হ্যালো স্যার শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে পেলভিস ফ্র্যাকচার রেকটামে ঢুকে গেল। হ্যাঁ, রেকটামে তো এয়ার আছে, এক্সটার্নাল এয়ার, এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে যে ঢুকবে। হ্যাঁ, তো তাহলে পেলভিস ফ্র্যাকচার রেকটামে ঢুকলো, সেইটা হচ্ছে যে একটা ওপেন ফ্র্যাকচার। অথবা যে রিব ফ্র্যাকচার প্লুরাল ক্যাভিটিতে ঢুকলো, এটা একটা ওপেন ফ্র্যাকচার। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, কিন্তু ইউরিনারি ব্লাডারে কি এয়ার আছে? নাই? আছে? ইউরিনারি ব্লাডার এয়ার নাই? আচ্ছা, ইয়েতে আছে। তাহলে যে ক্যাভিটিতে এয়ার থাকবে না সেই ক্যাভিটিতে স্যার যদি ফ্র্যাকচার বোনস যায় তাহলে সেটা ওপেন ফ্র্যাকচার হবে না? হ্যাঁ, এক্সটার্নাল ইয়ারের সাথে কন্টিনিউটি থাকতে হবে, এক্সটার্নাল ইয়ারের সাথে কন্টিনিউটি থাকতে হবে। হ্যাঁ, কন্টামিনেটেড হতে হবে। হ্যাঁ, কন্টামিনেটেড হলে তাহলে হবে আর কি ফ্র্যাকচার। ঠিক আছে, যেমন ইউরিনারি ব্লাডার ওটা কন্টামিনেটেড না, যতক্ষণ ইউরিন ব্লাডারে ততক্ষণ তো ইউরিন স্টেরাইল, তাহলে ওটা কন্টামিনেটেড না, তাহলে তো ওটা ওপেন ফ্র্যাকচার হচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। ওপেন ফ্র্যাকচার কি? যে fracture open fracture occurs when the fractured bone penetrates through the skin or through the skin to the external environment or any body cavity, like যেখানে এয়ার আছে আর কি, যেখানে অ্যাকচুয়ালি কন্টামিনেশন হচ্ছে, সেইটা হচ্ছে যে ওপেন ফ্র্যাকচার। তো সহজভাবে বলে যে ওপেন ফ্র্যাকচার occurs when the fractured bone penetrates through the skin। এই আচ্ছা, এখন এখানে বলছি যে penetrates through the skin। হ্যাঁ, এটা তো ফ্র্যাকচার, বোন ফ্র্যাকচার হয়ে স্কিনকে পেনিট্রেট করে বাইরে বের হয়ে আসতে পারে, এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কন্টামিনেট হতে পারে, এইটা এক ধরনের। আর একটা হতে পারে না, বাইরের একটা ওন্ড উপরে স্কিন সফট টিস্যুকে যে কেটে বা উড়িয়ে দিয়ে ল্যাসেরেটেড ইনজুরি করে বোন পর্যন্ত চলে গেল, ওটা ওপেন ফ্র্যাকচার হতে পারে না? ওটাও ওপেন ফ্র্যাকচার। আমার কথা কি বুঝতে পারতেছো? হ্যালো, আমার কথা বোঝা যাচ্ছে? জি
আচ্ছা, এখন এই ওপেন ফ্র্যাকচারটা কোথায় মানে কমনলি ওপেন হয় আর কি? কমনলি যেই বোনটা আমার সাবকিউটেনিয়াস বোন, জাস্ট স্কিনের নিচে যে বোনটা, স্কিনের নিচে যে লং বোন, যে বোনটা বেশি যে ভালনারেবল টু ট্রমা, মানে ট্রমায় যেটা বেশি ইনজুরি হওয়ার রেট থাকে, চান্স থাকে, সেই বোনে বেশি কমনলি ওপেন ফ্র্যাকচার হয়। তো তোমরা হচ্ছে এমবিবিএস লেভেলে সবচেয়ে কমন কেসগুলো নিয়ে আলোচনা করতে হবে আর কি। হ্যাঁ, যেমন tibia fracture, nearly 25% of all tibia fractures are open. টিবিয়া ফ্র্যাকচারটা ইউজুয়ালি ওপেন ফ্র্যাকচার হয়, বা ওপেন ফ্র্যাকচার বলতে আমরা প্রথমেই চিন্তা করি যে এটা হচ্ছে টিবিয়া রিলেটেড ফ্র্যাকচার আর কি। হ্যাঁ, কেন কেন বলতো? টিবিয়ার কি আছে একটা সারফেসে? টিবিয়া কেন কমনলি ওপেন ফ্র্যাকচার হয়? সাবকিউটেনিয়াস। ইয়েস, সাবকিউটেনিয়াস, একদম। হোল টিবিয়া, যে অ্যান্টেরিয়র সারফেস এন্ড শিন, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, ওটা হচ্ছে যে একদম পুরোপুরি সাবকিউটেনিয়াস, জাস্ট স্কিনের নিচেই টিবিয়া। তো এই জন্য কমনলি এটা যে ফ্র্যাকচার হয়ে খুব সহজে এটা ওপেন ফ্র্যাকচার হয়ে যায়। কিন্তু এছাড়াও তো ফিমার ফ্র্যাকচারও ওপেন ফ্র্যাকচার হতে পারে, বা রেডিয়াস আলাপ ফ্র্যাকচার, হিউমারাস ফ্র্যাকচার, রিব ফ্র্যাকচার, এভরিথিং ওপেন ফ্র্যাকচার হতে পারে। কিন্তু কমনলি এই টিবিয়াটা ওপেন ফ্র্যাকচার হয়। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ওপেন ফ্র্যাকচার, এটা তোমরা জানো? তোমরা বোধহয় এটা জানো সবাই যে গাস্টিলো অ্যান্ডারসন একটা ক্লাসিফিকেশন আছে ওপেন ফ্র্যাকচারের। এছাড়া ওপেন ফ্র্যাকচারের আরো অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন এও ক্লাসিফিকেশন, তারপর বিভিন্ন হসপিটালের ক্লাসিফিকেশন, যেমন গঙ্গা ক্লাসিফিকেশন একটা হসপিটালে, বা আর ওয়ার্ল্ডের বড় বড় হসপিটাল গুলো তাদের নিজেদের ক্লাসিফিকেশন করেছে। কিন্তু আমাদের এত কিছু তো জানা সম্ভব না। আমরা মানে এই লেভেলে যে একটা কমন ক্লাসিফিকেশন, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা কমন ক্লাসিফিকেশন যেটা সহজে ব্যবহার করা হয়, এটা হচ্ছে গাস্টিলো অ্যান্ডারসন ক্লাসিফিকেশন, যেটা সহজে বোঝা যায় আর কি। হ্যাঁ, আমরা এটা সম্পর্কে একটু জানি, ঠিক আছে? তোমরা গাস্টিলো অ্যান্ডারসন ক্লাসিফিকেশন সম্পর্কে জানো? টাইপ 1 2 3 বা গাস্টিলো এ, মানে 1 2 3 3 এর ABC কি জানো? এর আগে তোমরা পড়েছো, বোধহয় ক্লাস হয়েছিল, তাই না? কেউ বলতে পারবা? স্যার কিছুটা জানি। কিছুটা জানি, আচ্ছা। আমরা এটা একটু পড়াশোনা করার চেষ্টা করি আজকে। হ্যাঁ, একটু কম পড়ি আজকে, কিন্তু এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করি যে ওপেন ফ্র্যাকচারটা, যে গাস্টার অ্যান্ডারসন ক্লাসিফিকেশন কি বেস হয়েছে? বেসটা মেইনলি হচ্ছে কি যে অ্যামাউন্ট অফ ইনজুরি, এক্সটেন্ট অফ সফট টিস্যু ইনজুরি, সরি অ্যামাউন্ট অফ এনার্জি, যে এনার্জির জন্য যে ফ্র্যাকচারটা হলো, যে ডিফর্মিং ফোর্সটা, সেই অ্যামাউন্ট অফ এনার্জি, তারপর এক্সটেন্ট অফ সফট টিস্যু ইনজুরি, সফট টিস্যুটা কি পরিমাণ ইনজুরি হলো, অ্যান্ড দ্য এক্সটেন্ট অফ কন্টামিনেশন। কন্টামিনেশন মানে যে এই বোন অ্যান্ড পেরিওস্টিয়াম কি পরিমাণ এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কন্টামিনেটেড হলো, এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে সে জার্ম বা নিয়ে আসলো পেরিওস্টিয়াম, যে কি পরিমাণ বোনটা ইনফেক্টেড হলো, তো এক্সটেন্ট অফ কন্টামিনেশন। তাহলে এই তিনটা মেইন পয়েন্ট, একটা হচ্ছে যে amount of energy, extent of soft tissue injury and extent of contamination, এইটার উপর বেসিস করে এটা ডিটারমাইন করা হয় যে সিভিয়ারিটি অফ ওপেন ফ্র্যাকচার। এই একটা ক্লাসিফিকেশন আমরা কেন করি? মানে ধরো যে কোনো কিছুকে আমরা ক্লাসিফিকেশন করব, ক্লাসিফিকেশনটা কেন করা হয়? যে আমরা ওই ডিজিজটার স্টেজটা বোঝার চেষ্টা করি, ওই ডিজিজটা কি পরিমাণ আছে, কি পরিমাণ কিরকম অবস্থায় আছে, এটা আমরা ম্যানেজমেন্ট প্ল্যানটা বোঝার চেষ্টা করি, যে আমরা যদি এই লেভেলে ডিজিজটা থাকে তাহলে আমরা এই ম্যানেজমেন্টে আগাবো, বা আমরা বুঝে যাব যে এটা এভাবে এটা চিকিৎসা করা যাবে, বা এটা সিভিয়ারিটিটা এই। হ্যাঁ, তো গাস্টিলো অ্যান্ডারসন ক্লাসিফিকেশন করে আমরা এই যে এই ডিটারমাইন করার চেষ্টা করি যে সিভিয়ারিটি অফ ওপেন ফ্র্যাকচার, যে ফ্র্যাকচারটা কতটুকু সিভিয়ার, এটা কি একটু যে অল্প সিভিয়ার সহজে ম্যানেজ করা যায়, নাকি এটার জন্য অনেকগুলো মাল্টিপল স্টেপ চিকিৎসা দরকার, মাল্টিপল স্টেপ সার্জারি দরকার, বা আরো অ্যাসোসিয়েটেড আদার সার্জারি দরকার। এই জিনিসগুলো বের করার জন্যই এই ক্লাসিফিকেশনটা, যে গাস্টিলো অ্যান্ডারসন ক্লাসিফিকেশন, বা সংক্ষেপে তোমরা যদি গাস্টিলো ক্লাসিফিকেশন বলো তাহলেও চলবে। আচ্ছা, তো অ্যামাউন্ট অফ কি বলে এনার্জি, এক্সটেন্ট অফ সফট টিস্যু ইনজুরি অ্যান্ড এক্সটেন্ট অফ কন্টামিনেশন টু ডিপেন্ড করে আমরা ঠিক করি যে সিভিয়ারিটি অফ ওপেন ফ্র্যাকচার। আচ্ছা, পরের স্লাইড। গাস্টিলো ক্লাসিফিকেশনটা ছিল যে তিনটা টাইপ আছে। টাইপ
1, 2 and 3. টাইপ 1 কি, যে এটা একটা লো এনার্জি, এটা ক্লিন ওনটা অত কন্টামিনেটেড না, লো এনার্জি একটা ট্রমা একটা ফ্র্যাকচার করছে, যেটা একটা ওপেন ফ্র্যাকচার, ওনটা অত বেশি কন্টামিনেটেড না। কমনলি বলা যায় যে ওন সাইজ লেস দেন 1 সেন্টিমিটার লেন্থ বা 1 to 2 সেন্টিমিটার ইন লেন্থ। ওন সাইজটা ছোট, 1 to 2 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার ছিল অত না, যে 2 সেন্টিমিটার পর্যন্ত আমি বলি আর কি। ওন সাইজ এটা 2 হবে, যে ওন সাইজ লেস দেন 2 সেন্টিমিটার ইন লেন্থ। এটা 1টা একটু ভুল হয়ে গেছে, এটা 2 হবে। হ্যাঁ, কেমন? আচ্ছা, আর সফট টিস্যু ইনজুরিটা মিনিমাল সফট টিস্যু ইনজুরি, আর মিনিমাল বোন কন্টামিনেশন। বোনটা অত বেশি কন্টামিনেটেড হয়নি, বাইরের এনভায়রনমেন্টের সাথে অত বেশি মাখামাখি হয়ে যায়নি, আর সফট টিস্যু ইনজুরিটাও কম। ওন সাইজটা 2 সেন্টিমিটারের নিচে, এখানে 1 সেন্টিমিটার একটু ভুল, এটা 2 সেন্টিমিটার করে নিতে হবে। হ্যাঁ, আর লো এনার্জি একটা ডিফর্মিং ফোর্স টাইপ 1টা করে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে টাইপ 1 সহজে একটা পয়েন্ট যদি মনে রাখতে চাও, তাহলে 2 সেন্টিমিটার ওন লেন্থ। টাইপ 2 ওন লেন্থ হচ্ছে 2 থেকে 10 সেন্টিমিটার। 2 থেকে 10 সেন্টিমিটার একটা বড় ওন, বিগ সাইজ ওন হচ্ছে 10 সেন্টিমিটার ওন। তারপরেও এটা টাইপ 2, এখানে ধর যখন এটা থাকবে যে মডারেট সফট টিস্যু ড্যামেজ। হ্যালো, উপরে যে ইয়েটা, যে সফট টিস্যু, এটা অনেক বেশি কন্টামিনেটেড না, অনেক বেশি ইনজুরি না, সফট টিস্যু ড্যামেজটা মডারেট ওন কন্টামিনেশন। ওনটা অত বেশি বললাম যে এক্সট্রা এনভায়রনমেন্টের সাথে মাখামাখি হয়নি, কন্টামিনেটেড হয়নি, এবং কি বলে পেরিয়াস্টিয়াম অত বেশি স্টিপ অফ হয়নি আর কি। তাহলে টাইপ 2, টাইপ 1 আপ টু 2 সেন্টিমিটার ওন্ড, মিনিমাম লো এনার্জি ফোর্স, আর কি মিনিমাম ওন কন্টামিনেশন, মিনিমাম সফট টিস্যু ড্যামেজ। টাইপ 2, 2 to 10 সেন্টিমিটার ওন সাইজ, মডারেট সফট টিস্যু ড্যামেজ, মডারেট ওন কন্টামিনেশন। টাইপ 3 হাই এনার্জি ওন্ড, মানে এটা হাই এনার্জি একটা ট্রমা, ফলে যে ওনটা তৈরি হয় সেটা হচ্ছে টাইপ 3 হাই এনার্জি ওন সাইজ গ্রেটার দেন 10 সেন্টিমিটার ইন লেন্থ। ওন সাইজটা 10 সেন্টিমিটারের উপরে লেন্থ হতে হবে, এবং এক্সটেন্সিভ মাসেল ডিভাইটালাইজেশন, উপরে সফট টিস্যু এন্ড মাসেল, এক্সটেন্সিভ মাসেল ডিভাইটালাইজড, মাসেল ছিঁড়ে বেড়ে গেছে, মাসেলটা ড্যামেজ হয়ে গেছে, এক্সটেন্সিভ মাসেল ডিভাইটালাইজেশন হবে। হাইলি কন্টামিনেটেড ওন্ড, এই ওন্ডটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে কন্টামিনেটেড হয়ে যায়, এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে মাখামাখি হয়ে মাটি কাদা ঢুকে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে হাইলি কন্টামিনেটেড ওন্ড এবং এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ। টাইপ 3 পয়েন্টগুলো মনে রাখো, হাই এনার্জি ওন্ড হবে, এটা ওন সাইজটা হবে গ্রেটার দেন 10 সেন্টিমিটার ইন লেন্থ, এক্সটেন্সিভ মাসেল ডিভাইটালাইজেশন হয়ে যাবে, হাইলি কন্টামিনেটেড ওন্ড এন্ড এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ। টাইপ 3 ফ্র্যাকচারকে আমরা অনেকভাবে মানে আরো কিছু ফ্র্যাকচার টাইপ 3 তে দেখতে পারে। যেমন হচ্ছে যে যদি ওপেন সেগমেন্টাল ফ্র্যাকচার হয়, ওনটা 10 সেন্টিমিটার বড় না, ওনটা আরো একটু ছোট, বাট ফ্র্যাকচারটা সেগমেন্টাল। ওন 10 সেন্টিমিটার থেকেও ছোট, বাট ফ্র্যাকচার সেগমেন্টাল, বোনে সেগমেন্টাল ফ্র্যাকচার। সেগমেন্টাল ফ্র্যাকচার মানে কি, যখন সিম্পল ফ্র্যাকচার কি ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট 2, আর segmental fracture more than 2 fracture fragments, 3 or more into segmental fracture. The fracture at multiple level, at the same bone, multiple level of fracture, so it is segmental fracture. Segmental fracture হয়ে গেলে ওটা type 3 fracture হয়ে যাবে। আচ্ছা, ওপেন ফ্র্যাকচার যদি হাইলি কন্টামিনেটেড এনভায়রনমেন্টে হয়, যেমন হচ্ছে যে মাঠে কৃষিকাজ করতেছে, তো একদম মাটি কাটার সাথে মাখামাখি হয়ে গেল খুব খারাপ ভাবে। হ্যাঁ, তাহলে এই যে হাইলি কন্টামিনেটেড, যে ডাস্টবিনে বা ড্রেনে পড়ে গেছে একজন, একটা ছোট্ট একটা উন্ট, ধরো হচ্ছে সে 3 সেন্টিমিটার একটা উন্ট অনলি, যেটা গাছটিল 2 হওয়ার কথা, কিন্তু লোকটা ড্রেনে পড়ে গেছে, হাড় বের হয়ে ড্রেনের পচার সাথে, ড্রেনের মাটি ময়লা পানির সাথে মিলে গেছে, তাহলে এটা আবার টাইপ 3 ফ্র্যাকচার বলবো। কারণ টাইপ 3 তে আমরা কি বলেছি, যে ওন্ড হাইলি কন্টামিনেটেড হবে আর কি।
তাহলে হাইলি কন্টামিনেটেড এনভায়রনমেন্টে যে ফ্র্যাকচারটা হবে সেটাও টাইপ 3 ফ্র্যাকচার হবে, ওন সাইজ যাই হোক না কেন। আচ্ছা, এছাড়া গানশট ইনজুরি অলওয়েজ টাইপ 3 ফ্র্যাকচার অ্যাসোসিয়েটেড উইথ হাই ভেলোসিটি গানশট ইনজুরি। গানশট ইনজুরিটা কি, যেটা যে কি বলে যে বুলেট যখন পাস করে তখন ওকে বুলেটটা যে ঘুরে নিজে ঘুরতে করতে যে এই যে একটা ভাইব্রেট তৈরি করে, তো এই ভাইব্রেটের জন্য আশেপাশে টিস্যু ড্যামেজ হয়ে যায়। আর এই এটা হচ্ছে যে একটা ডিপ ওন্ড, ও থ্রু দ্য বোন ঢুকে চলে যায় আর কি, বোনকে তো ব্রেক করে ফেলে, বোনকে এ ফোর ঢুকে চলে যায়। তো আর আশেপাশে টিস্যু ড্যামেজকে মাসেল, ভেসেল, নার্ভ, টেন্ডন সব টিস্যুকে ড্যামেজ করে ফেলে, কারণ ও যে কি বলে যে রিভলভিং হতে থাকে, যে ঘুরতে থাকে আর কি, হ্যাঁ, যে রাইফেলিং যে ইফেক্টটা হয় আর কি, হ্যাঁ। তো যে হাই ভেলোসিটি গানশট ইনজুরিটা এই জন্য যে টাইপ 3 ফ্র্যাকচার। তাহলে টাইপ 3 ফ্র্যাকচার গানশট ইনজুরি অন যত সাইজই হোক না কেন, গানশট ইনজুরি হাই ভেলোসিটি গানশট ইনজুরি হলে এটা টাইপ 3 ফ্র্যাকচার হবে। অন যে সাইজই হোক না কেন, যদি হাইলি কন্টামিনেটেড এনভায়রনমেন্টে ফ্র্যাকচার হয় তাহলে এটা টাইপ 3 ফ্র্যাকচার হবে। আর যদি সেগমেন্টাল ফ্র্যাকচার ওপেন হয় তাহলে এটা টাইপ 3 ফ্র্যাকচার হবে। ঠিক আছে, কাস্টিলো অ্যান্ডারসন টাইপ 3 ফ্র্যাকচার। টাইপ 3 ফ্র্যাকচার কে আবার তিনটা ক্লাসিফিকেশন করা যায়, টাইপ 3A, B and C। আমরা ধীরে ধীরে পড়বো এখন যে কেন টাইপ 3A হলো, কেন টাইপ 3B হলো, কেন টাইপ 3C হলো। আচ্ছা, পড়ছি। তা এখন পর্যন্ত যা বললাম এটা বোঝা গেছে? একজন বলো। জি স্যার। কোনো কোশ্চেন আছে? এখন পর্যন্ত যা বললাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে? টাইপ 1 2 3 পর্যন্ত বললাম, হ্যাঁ, এর মধ্যে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো কোশ্চেন। হ্যালো, কোনো কোশ্চেন থাকলে বলো বলো। নো কোশ্চেন? শোনা যাচ্ছে না? আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি সামনের দিকে আগাই। কোনো সামনের দিকে আগাবো? জি স্যার, সামনের দিকে আগান। আচ্ছা ঠিক আছে, তাহলে টাইপ 3 A B C, হ্যাঁ, আমরা তিনটা ভাগে ভাগ করি। কেন A B C তিনটা ভাগে ভাগ করলাম, কিভাবে ভাগ করলাম শোনো। এটা হচ্ছে যে টাইপ 3A, serious soft tissue damage, soft tissue injury of more than 10 centimeter own size but soft tissue coverage of the bone is possible। একটা 10 সেন্টিমিটার উপরে এটা owned, বাট এটার যে ওন্ডের যে ফ্র্যাকচারের উপরে, বোনের উপরে যে বোনটাকে সফট টিস্যু দিয়ে কভার করা যায় খুব সহজে, হ্যাঁ, এটা হচ্ছে যে টাইপ 3A ফ্র্যাকচার। চেপা, তুমি, আমার ছেলে আমার সাথে দেখতেছে যে কি ক্লাস নিতেছি আমি, বাবা আবার ক্লাস নিতে পারে নাকি দেখতে যাচ্ছে। আচ্ছা, তাহলে 10 সেন্টিমিটার উপরে ওন্ড বাট সফট টিস্যু কভারেজ ইজ পসিবল। সফট টিস্যু কভারেজ অফ বোনকে সফট টিস্যু দিয়ে কভার করে রাখা যায়, দ্যাট ইজ না টাইপ 3A। Type 3B, severe soft tissue loss of more than 10 centimeter in size, bone coverage is not possible। যে 10 সেন্টিমিটার উপরে বাট বোন কভারেজ, বোনটাকে সফট টিস্যু দিয়ে, স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু দিয়ে কভার করে রাখা যায় না। তো এটা হচ্ছে টাইপ 3B। কেন টাইপ 3B বললাম? যখনই টাইপ 3B বলে ফেলবো আমি, তখনই আমাকে বুঝতে হবে যে প্ল্যানটা কি, আমাদের ফিউচার প্ল্যান। যেহেতু সফট টিস্যু কভার করা যাচ্ছে না, তাহলে ফিউচার প্ল্যান কি, যে এটা করতে হবে লোকাল অর ডিস্টেন্ট ফ্ল্যাপ করতে হবে এই এক্সপোজড বোনকে ঢাকার জন্য, ফ্ল্যাপ কভারেজ করতে হবে, হ্যাঁ। তো ফ্ল্যাপ কভারেজ, হোয়াট ইজ ফ্ল্যাপ কভারেজ? ফ্ল্যাপ কভারেজটা কি? স্যার অন্য কোথাও থেকে ডিস্টেন্স থেকে একটা ফ্ল্যাপ এনে দেন স্যার ওখানে গ্রাফট করা হয়। ফ্ল্যাপ, হ্যাঁ, ফ্ল্যাপ হতে পারে কি যে স্কিন উইথ সফট টিস্যু, পেশিকুটিনিয়াস ফ্ল্যাপ আর মাসেল ফ্ল্যাপ, একটা কোন টিস্যু দিয়ে বোনটাকে ঢেকে ফেলা, হ্যাঁ, দ্যাট ইজ দ্য
ফ্ল্যাপ কভারেজ, এটা লোকাল হতে পারে, ডিস্টেন্ট হতে পারে। লোকাল ফ্ল্যাপ কভারেজ কি, যেমন টিবিয়া যদি আপার থার্ড, টিবিয়াকে যদি 3 ভাগে ভাগ করি, আপার থার্ড লেন্থ টিবিয়া যদি এক্সপোজড হয়ে যায়, তাহলে ওই পায়েরই পেছনে যে গ্যাস্ট্রোক্লেমিয়াস মাসেল, স্পেশালি মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোক্লেমিয়াসকে আমরা ফ্ল্যাপ হিসেবে তুলে ওই মাসেল দিয়ে সহজে কভার করে ফেলতে পারি, ওই মাসেল দিয়ে, গ্যাস্ট্রোক্লেমিয়াস মাসেল দিয়ে। তো এটা হচ্ছে যে লোকাল ফ্ল্যাপ। যদি টিবিয়ার মিডল থার্ড, টিবিয়ার পুরা লেন্থকে যদি 3 ভাগে ভাগ করে যদি মিডল থার্ড যদি এক্সপোজড হয়ে যায়, তাহলে ওখানে আমরা যে সোলিয়াস মাসেলটা, গ্যাস্ট্রোসোলিয়াস মাসেল আমরা পড়েছি না, গ্যাস্ট্রোক্লেমিয়াস একটা মাসেল পিছনে সোলিয়াস মাসেল, যেটা পেরিফেরাল হার্ট বলি আমরা। তো এই সোলিয়াস মাসেলটা পুরা বা এর হাফকে নিয়ে আমরা মিডল থার্ড অফ দ্য টিবিয়াকে ঢাকতে পারি, এটা একটা লোকাল ফ্ল্যাপ। ডিস্টাল থার্ড অফ দ্য টিবিয়া আমরা যে লোকালি পেছন থেকে একটা ফেসিওকিটিনিয়াস ফ্ল্যাপ নিয়ে এসে, ডিস্টালি বেসড একটা ফেসিওকিটিনিয়াস ফ্ল্যাপ নিয়ে এসে এটাকে ঘুরিয়ে ঢাকতে পারি, এটা লোকাল ফ্ল্যাপ। ডিস্টেন্ট ফ্ল্যাপটা কি? ডিস্টেন্ট ফ্ল্যাপের একটা উদাহরণ বলতে পারবা? এই তোমরা ক্লাস দাও। হ্যালো স্যার। নিতে থাকো। আচ্ছা স্যার, নিতে থাকো। হ্যাঁ জি স্যার। জাস্টিস ক্লাসিফিকেশন ওপেন ফ্র্যাকচার ক্লাসিফিকেশন আজকে আমরা একটু অল্প পড়তেছি স্যার, আজকে আমরা ক্লাসিফিকেশনে শেষ করব, আর তারপর আমরা নেক্সট ক্লাসে ম্যানেজমেন্টটা একটু ডিটেইলসে পড়ব। আচ্ছা ঠিক আছে। নেক্সট কয়জন স্টুডেন্ট আছে? কয়জন জি স্যার, স্টুডেন্ট কয়জন আসছে? স্টুডেন্ট 44। আচ্ছা ঠিক আছে, 44 আছে। ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে স্যার স্টুডেন্টস, তাহলে ডিস্টেন্ট ফ্ল্যাপের একটা উদাহরণ বলতে পারবা? ডিস্টেন্ট ফ্ল্যাপ, দূর থেকে একটা ফ্ল্যাপ নিয়ে আসতেছে। হ্যালো, ডিস্টেন্ট ফ্ল্যাপ। স্টুডেন্টস কেউ একজন কথা বলো। যেমন তাসলিমা আক্তার, আনমিউট করো তো। আক্তার শোনা যায়? তাসলিমা আক্তার, রাবিয়া তাসনিম কাকন। স্যার, ওয়াকিল স্যার। হ্যাঁ স্যার, আপনি স্যার আনমিউট করে ফেলেন, স্টুডেন্টরা শুনতে পাচ্ছি না। আচ্ছা কি করতাম? হ্যাঁ, আপনি মিউট করে ফেলেন, সরি, আপনি মিউট করে ফেলেন স্যার। জি স্যার। আচ্ছা, রাবিয়া তাসনিম কাকন, আনমিউট করো। রোল 25। হ্যালো, রোল 25, রাবিয়া তাসনিম কাকন। স্টুডেন্টস, তোমরা কেউ শুনতে পাচ্ছ? হ্যালো, স্টুডেন্টসরা কেউ আছো নাকি? আছো? আচ্ছা, তাও ভালো। আচ্ছা, অনেকক্ষণ তোমাদের কথা শোনা যাচ্ছে না, তুমি ভাবতেছি যে স্টুডেন্টরা নাই নাকি? নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে তো এইজন্য। আচ্ছা, এখন নেট ঠিক আছে? এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, মাঝখানে ওয়াকিল স্যার ঢুকছিলেন, তোমরা শুনছো? জি স্যার, শুনেছি। তখন একটু নেটে বোধহয় প্রবলেম হচ্ছিল, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকজনের সাথে একটু আলাপ করি। রাবিয়া তাসনিম কাকন, আনমিউট করো। রাবিয়া ঘুমাই গেছে? বৃষ্টি দিন, ঢাকায় তো বৃষ্টি হচ্ছিল একটু, রাবিয়া ওদের ঘুমাই গেছে। আর জে রনি, আর আই রনি, সরি, আর জে না, আর জে তো রেডিও জকি হয়ে গেল, তাই না? আর আই রনি, রোল নাম্বার 16 না?
RI রনি, রনি আনমিউট করো। হ্যাঁ, রনি কোথায় সবাই? মেহেদি হক, মেহেদি হক আনমিউট করো। মেহেদি হক, মোতাসিম, মোতাসিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তোমার নাম কি? মোতাসিম? জি স্যার। যে আমি এতক্ষণ যে কতগুলো নাম বললাম ওরা আনমিউট করতে পারলো না কেন? টেকনিক্যাল প্রবলেম নাকি ঘুমিয়ে আছে? আচ্ছা, হ্যালো মোতাসিম, আনমিউট জি, করছো? আচ্ছা, স্যার। এখন তুমি ডিস্টেন্ট ফ্ল্যাপে একটা উদাহরণ বলো। একটা উদাহরণ বলো তো যে এটা একটা ডিস্টেন্ট ফ্ল্যাপ। মোতাসিম, ডিস্টেন্ট ফ্ল্যাপে একটা উদাহরণ দিতে পারবা? লোকাল ফ্ল্যাপটা আমরা দিলাম যে গ্যাস্ট্রিকনিমিয়াস ফ্ল্যাপ, সোলিয়াল ফ্ল্যাপ বা ফেসিওকিউটিনিয়াস ফ্ল্যাপ। এটা হচ্ছে যে লোকাল ফ্ল্যাপের একটা উদাহরণ। ডিস্টেন্ট ফ্ল্যাপের উদাহরণ স্যার কানের পিছন থেকে স্যার। কানের পিছন থেকে কি নিব? স্কিন স্যার। স্কিন নিলাম। আচ্ছা, আমরা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। জুবায়ের রোল 5, জুবায়ের রোল 5। ডিস্টেন্ট ফ্ল্যাপে একটা উদাহরণ বলতে পারবা? জুবায়ের আনমিউট করো। স্যার রেকটাস অ্যাবডোমিনাস মাসল স্যার। রেকটাস অ্যাবডোমিনাস মাসল কিভাবে নিলাম? কোথায় নিলাম রেকটাস অ্যাবডোমিনাস মাসলকে? আসলে ওভাবে বলতে পারবো না। নাম শুনেছি। আচ্ছা শোনো, ঠিক আছে, ঠিকই বলছো। ধরো যে কোনো একটা মাসলকে নিয়ে গেলা, যে মাসলকে তুমি নাও না কেন, যেটা করতে হবে কি যে ওর ডিস্টেন্স মানে এক জায়গা থেকে নিয়ে তাকে আরেক জায়গায় লাগাতে হবে। যেমন পায়ে লোকাল কোনো টিস্যু আসতেছে না, তো আমি কি করবো যে ডিস্টেন্স থেকে আমি ল্যাটিসিমাস ডরসি, পিঠ থেকে ল্যাটিসিমাস ডরসি মাসলটাকে নিলাম। এর যে ব্লাড ভেসেলটা, ফিডিং আর্টারিটা, হ্যাঁ, ওর যে ব্লাড ভেসেল ওকে বলে ফিডিং আর্টারি। তো ব্লাড ভেসেলটাকে আমি যে ঠিক মতো সুন্দর করে প্রিজার্ভ করে নিয়ে এসে পায়ের ওখানে একটা লোকাল একটা আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে দিলাম। পায়ের আমার সে আইটিটিবিয়াল আর্টারি, পোস্টিটিবিয়াল আর্টারি বা অ্যান্টেরিয়র পোস্টিটিবিয়াল আর্টারি একটা ব্রাঞ্চের সাথে অ্যানাস্টোমোসিস করে দিলাম ল্যাটিসিমাস ডরসি মাসেলের ব্লাড ভেসেলটা। তো এই ল্যাটিসিমাস ডরসিটা পায়ে নিয়ে এসে টিবিয়াকে ঢেকে রাখলাম, সেটা হচ্ছে একটা ডিস্টেন্ট ফ্ল্যাপ। এই ফ্ল্যাপটাকে আমরা বলি ফ্রি ফ্ল্যাপ। এই ফ্ল্যাপটাকে কি বলা হয়? ফ্রি ফ্ল্যাপ। তাহলে ডিস্টেন্ট ফ্ল্যাপের একটা উদাহরণ হচ্ছে কি ফ্রি ফ্ল্যাপ। ঠিক আছে, বুঝা গেছে? হ্যালো, জি স্যার, বুঝা গেছে। হ্যাঁ, তাহলে ডিস্টেন্ট ফ্ল্যাপের একটা উদাহরণ বলতে হবে কি ফ্রি ফ্ল্যাপ। ফ্রি ফ্ল্যাপটা কি যে এক জায়গায় টিস্যুকে তার রক্তনালীটা প্রিজার্ভ করে নিয়ে এসে আমি যেখানে ফ্ল্যাপ করছি সেই জায়গায় ডোনার এরিয়ায়, সরি রেসিপিয়েন্ট এরিয়ায়, ওখানে একটা রক্তনালীর সাথে ব্লাড ভেসেলের সাথে ওর ব্লাড ভেসেল লাগাই দিলাম। ব্লাড ভেসেল আবার দুটো তো আছে, একটা হচ্ছে ভেইন আর আর্টারি। অ্যাটলিস্ট একটা আর্টারি এবং দুইটা ভেইনের সাথে অ্যানাস্টোমোসিস করে দিতে হয়। অ্যাটলিস্ট একটা আর্টারি ডায়ামিটারের ডাবল ডায়ামিটার, তার মানে দুইটা ভেইন হলে ভালো হয়। একটা আর্টারি দুইটা ভেইন সাথে অ্যানাস্টোমোসিস করে দিতে হয়। এটা হচ্ছে যে একটা ফ্রি ফ্ল্যাপ। তো ডিস্টেন্ট ফ্ল্যাপ হচ্ছে যে একটা ফ্রি ফ্ল্যাপ। তো যখন আমরা টাইপ 3B ফ্র্যাকচার বলবো, হ্যাঁ টাইপ 3B ফ্র্যাকচার, তাহলে হচ্ছে যে লোকাল টিস্যু দিয়ে এটা কভার করা যাচ্ছে না, নর্মাল টিস্যু দিয়ে এটা কভার করা যাচ্ছে না, এটা একটা ফ্ল্যাপ কভারেজ লাগবে। ফ্ল্যাপটা হতে পারে একটা লোকাল ফ্ল্যাপ আর একটা অথবা ডিস্টেন্ট ফ্ল্যাপ। ঠিক আছে, বোনকে কভার করা যাচ্ছে না স্কিন দিয়ে, তখন লোকাল ফ্ল্যাপ দিয়ে কভার করা যায়, অথবা একটা ডিস্টেন্স থেকে একটা ফ্ল্যাপ নিয়ে এসে মানে একটা ফ্রি ফ্ল্যাপ করে এটাকে কভার করা যায়। এটা হচ্ছে টাইপ 3B ফ্র্যাকচার। ওকে, আন্ডারস্ট্যান্ড না? আচ্ছা, তারপরে আমরা যাই
পরের স্লাইড। Type 3C. Type 3C. Fracture associated with vital organ injury like vessel nerve. ভেসেল আর নার্ভ যদি ইনজুরি হয়ে যায় তাহলে যে ভাস্কুলার ইনজুরি, ভেসেল ভাস্কুলার ইনজুরি আর নার্ভ ইনজুরি হয়ে গেলে তখন আমরা টাইপ 3C ফ্র্যাকচার বলবো। এখন এক্ষেত্রে ফ্র্যাকচার যে ওন্ড লেংথ যে 10 সেন্টিমিটার হতেই হবে তা না, 2 সেন্টিমিটার ওন্ড লেংথ হওয়ার পরেও যদি আমার ভেতরের তার যে ভেসেল সে রক্তনালী ছিঁড়ে গেছে তাহলে এটাকে আমরা টাইপ 3C ফ্র্যাকচার বলবো, ঠিক আছে। অথবা ইম্পর্টেন্ট নার্ভ যেমন টিবিয়াল নার্ভ, পায়ে লেগে টিবিয়াল নার্ভ ছিঁড়ে গেল তখন ওটাকে আমরা টাইপ 3C ফ্র্যাকচার বলবো, ঠিক আছে। তো এই যে টাইপ 3C ফ্র্যাকচার তাহলে এটা কিভাবে ম্যানেজ করবো বলতো? আফরোজা হারুন বলতো যে টাইপ 3C ফ্র্যাকচার হলে আমরা কিভাবে ম্যানেজ করবো? স্যার অ্যাম্পুটেশন করতে হবে তখন, বা যেই ভেসেল বা নার্ভ ইনজুরি হয়েছে ওটা রিপেয়ার করতে হবে। ইয়েস, প্রথমে অ্যাম্পুটেশনের কথা বলবা না, প্রথমে বলবা যে আমরা যে ভেসেল নার্ভ ইনজুরি হয়েছে সেটাকে আমরা রিপেয়ার করব। আর যদি আমরা রিপেয়ার করতে না পারি, লিম্বটা যদি যে ডেথ হয়ে যায় তো তখন আমরা অ্যাম্পুটেশন করব। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, এখন একটা কমন একটা থিওরি আছে যে কতক্ষণ আমরা টাইম পাবো যে এই ভেসেলটা রিপেয়ার করতে। একটা ইনজুরি হয়ে গেছে, কতক্ষণ টাইম পাবো ভেসেলটা রিপেয়ার করতে? এটা কেউ বলতে পারবা? এনিওয়ান আনমিউট করে বলো যে আমরা একটা টাইপ 3C ফ্র্যাকচার হয়েছে, তার ইম্পর্টেন্ট আর্টারিটা লিম্বে, হাতে বা পায়ে লিম্বে আর্টারিটা ইনজুরি হয়ে গেছে, আর্টারি ছিঁড়ে গেছে, এখন আমরা কতক্ষণ টাইম পাবো ওটাকে রিপেয়ার করার জন্য? কেউ বলতে পারবা? স্যার এটা বলতে পারছি না। কতক্ষণ টাইম? এনি আইডিয়া? এনি আইডিয়া? স্যার 3 আওয়ার্স। কিভাবে বললাম? গেস করে বললাম এটা স্যার। গেস করে? আচ্ছা 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 আচ্ছা, গেস করে বলো দরকার নেই। হ্যাঁ আচ্ছা, দেখো একটা কমনলি কিছু জিনিস মনে রাখো যে ইনজুরি তো বিভিন্ন রকম হতে পারে, যে একদম ম্যাসিভ মানে সে ডিফর্মিং ফোর্সটা এত বেশি খারাপ ছিল যে একদম লিম্বটা পাটা একেবারে দুমড়ায় মুচকায় দলা পাকায় একদম হাড়গুলো কুচি 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 করে কেটে পাটাকে একদম ডিফর্মড একটা গোল্লা বানাই দেওয়া হয়েছে, বা ছিঁড়ি বিড়ে ছেঁড়া বেড়া একটা অবস্থা, যে এটা যে একটা মানুষের পা ছিল, এই টিস্যুগুলো যে একটা মানুষের পা ছিল এটাই বোঝা যাচ্ছে না। আন্ডারস্ট্যান্ড? কুচি 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 করে ছিঁড়ে যাওয়া বা কেটে যাওয়া। হ্যাঁ, তো এইটাকে বলে হচ্ছে ম্যাঙ্গেলড লিম্ব, যে যে এমন ভাবে ডিফর্মড হয়ে গেছে যে এই পাটা বা এই হাতটা যে একটা হাত বা একটা পা, এটা আইডেন্টিফাই করাই মুশকিল হয়ে গেছে, বা পায়ের শেপে আর নাই, ওটা হচ্ছে ম্যাঙ্গেল লিম্ব। এইটাতে তো আর রিপেয়ার করার কিছু নাই, ম্যাঙ্গেল লিম্ব, এটা কে বলে ম্যাঙ্গেল লিম্ব। হ্যাঁ, এটাকে রিপেয়ার করার আর কিছু নাই। ম্যাঙ্গেল লিম্বের স্পেলিংটা পরে দেখাই দিচ্ছে, এটা টেনশন করার দরকার নেই, বলছি আর কি যে কি কি হতে পারে। এখানে রিপেয়ার করার কোনো চান্সই নেই, সবকিছু তো একদম ছেঁড়া বেড়া করে ছেঁড়া। তো তাহলে এটা অ্যাম্পুটেশন ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, আর একটা লিম্বের আর্টারি ধরো যে একটু ডিফর্মিং ফোর্স এত বেশি ছিল যে আর্টারিটা সেগমেন্টাল ফ্র্যাকচার হয়ে গেছে, ওখানে যে আর্টারি তার যে মানে পাটা এমন ভাবে ইনজুরি যে অ্যাক্সিডেন্টের সাথে সাথেই ভেসেল গুলো এমন ভাবে ছিঁড়ে গেছে এবং ওর ভেতরে যে ব্লাডটা ছিল এমন ভাবে ড্রেন আউট হয়ে গেছে যে ওই লিম্বটা কোল্ড হয়ে গেছে, খুব তাড়াতাড়ি লিম্বটা কোল্ড হয়ে গেছে। হ্যাঁ, তো এইরকম যদি একটা সেগমেন্টাল আর্টেরিয়াল ইনজুরি থাকে বা লিম্ব যদি কোল্ড হয়ে যায় সাথে সাথেই, তাহলে এই কোল্ড লিম্বকে আর ভাস্কুলার রিপেয়ার করে কোনো লাভ নাই, কোল্ড লিম্ব অ্যাম্পুটেশনই করতে হয়। তো এটা একটা পয়েন্ট। এখন আসো কোন লিম্বগুলোকে আমরা বাঁচাতে পারি। যে সে ভাস্কুলার ইনজুরি হয়ে গেছে একটা ওপেন টিবিয়া ফ্র্যাকচার হয়েছে এবং তার যে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি দুটাই ইনজুরি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু লিম্বটা এখনো ওয়ার্ম আছে, লিম্ব গরম আছে, পাটা এখনো ওয়ার্ম, অত বেশি ওয়ার্ম না কিন্তু একেবারে কোল্ড হয়ে যায় নাই। হ্যাঁ, তো
কিন্তু তার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আর্টারি দুটোই ইনজুরি হয়ে গেছে। তো এই লিম্বটাকে আমরা সেভ করতে পারবো কতক্ষণ পর্যন্ত? এটা একটা কমন একটা সেন্স হচ্ছে যে 8 ঘন্টার মধ্যে, 8 আওয়ার্স, উইদিন 8 আওয়ার্স ফ্রম দ্য টাইম অফ ইনজুরি, 8 ঘন্টার মধ্যে ভাস্কুলার রিপেয়ার কমপ্লিট করে ফেলতে হবে। 8 ঘন্টার মধ্যে এর ভেইনকে অ্যানাস্টোমোসিস করে দিতে হবে এবং আর্টারিকে অ্যাটলিস্ট একটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র টিপিয়াল আর্টারির মধ্যে অ্যাটলিস্ট একটা আর্টারিকে অ্যানাস্টোমোসিস করে ফেলতে হবে, কমপ্লিট করতে হবে, তার ব্লাড ফ্লো স্টাবলিশ করে ফেলতে হবে এবং এই ডায়ামিটারের ডাবল সাইজ মানে অ্যাটলিস্ট 2টা ভেইন, প্রত্যেকটা আর্টারির সাথে সাথে 2টা করে ভেইন পাশে পাশে থাকে আর কি, 2টা ভেইন গার্ড দিয়ে রাখছে একটা আর্টারিকে। তো এই তার সাথে ভেইন অথবা পায়ের যে গ্রেট ভেইন আছে, তো এই ভেইন গুলো অ্যাটলিস্ট আর্টারিটা ডাবল ডায়ামিটার ভেইনকে ইয়ে করতে হবে, যে কি বলে যে অ্যানাস্টোমোসিস কমপ্লিট করে ফেলতে হবে। কতক্ষণের মধ্যে? 8 ঘন্টার মধ্যে। এখন তুমি যদি এক্সপার্ট এনাফ হও যে 1 ঘন্টার মধ্যে তুমি সমস্ত কাজ করে ফেলতে পারবে, তাহলে তোমার 7 ঘন্টার মধ্যে তুমি যদি অপারেশন শুরু করো তাহলে এটা পসিবল। মোট কথা 8 ঘন্টার মধ্যে এটা হতে হবে। কিন্তু আমার এটা করতে 4 ঘন্টা লাগবে, তাহলে রোগীটা আমার সার্জারি শুরু করতে হবে ইনজুরি টাইম থেকে 4 ঘন্টার মধ্যে। তাহলে 4 ঘন্টা শেষে যে আমি আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস কমপ্লিট করতে পারলাম, তো তাহলে লিম্বটা সার্ভাইভ করা সম্ভব। তো কমনলি তোমরা জেনে রাখো যে 8 ঘন্টা একটা ভাস্কুলার ইনজুরি লিম্ব এখনো গরম আছে, 8 ঘন্টার মধ্যে অ্যানাস্টোমোসিস করতে পারলে এই লিম্বটা বেঁচে যায়। ঠিক আছে? ওকে, বোঝা গেছে? বলা যাবে না পরীক্ষার হলে এটা। স্যার আর্টেরিয়ান ভেসেল যে কথা, ভেইনের যে কথাটা বললেন ওটা স্যার বুঝিনি। আচ্ছা, আর্টারি দিয়ে কি হয় যে রক্তটা পায়ে যাবে, তাই না? আর্টারি দিয়ে রক্তটা সে হার্ট থেকে আমার লিম্বে যাবে আর কি, যেখানে ইনজুরি তার ডিস্টালি চলে যাবে, আর্টারি দিয়ে রক্তটা যাবে। হ্যাঁ, আর এই রক্তটা যে গেল সেটা আবার ব্যাক ফ্লো করা লাগবে না। যদি আর্টারি আমি ঠিক করে দিলাম কিন্তু ভেইন ইনজুরি হয়ে আছে, তাহলে তো এই যে রক্তটা ওই লিম্বে চলে গেল সে তো ব্যাক করতে পারলো না। আন্ডারস্ট্যান্ড না? জি স্যার। ব্যাক করতে না পারলে তো ওটার ক্যাপিলারি দিয়ে তো ভেইনে যেতে পারলো না, তাহলে ক্যাপিলারি প্রেসার বেড়ে গেল, ব্যাক প্রেসারে আর্টেরিয়াল প্রেসার বেড়ে যাবে, আর্টেরিয়াল প্রেসার বেড়ে গেলে ওই লিম্বটা তো আর সার্ভাইভ করতে পারবে না, ওখানে তো ব্লাড যাবে না, কারণ ওই আর্টেরিয়াল প্রেসার আমার যে হার্ট মানে সিস্টোলিক প্রেসারের বেশি হয়ে যাবে যখন, তখন ওই টিস্যু প্রেসার যখন আমার হার্টের প্রেসার সিস্টোলিক প্রেসার ব্লাড প্রেসারের বেশি হয়ে যাবে, তখন তো ওখানে কোনো ব্লাড ফ্লো যাবেই না, তাহলে ওই লিম্ব তো সার্ভাইভ করবে না। এই জন্য আর্টারিও লাগবে, ভেইনও লাগবে। ডাবল ডায়ামিটারের যে কথাটা বললেন ডাবল স্যার, ডায়ামিটার, এটা যে একটা হচ্ছে যে যে এটা এস্টাবলিশড স্টাডি যে একটা লিম্বকে সার্ভাইভ করতে হলে অ্যাটলিস্ট একটা আর্টারি লাগবে এবং আর্টারি যে ডায়ামিটার সেই ডায়ামিটারের ডাবল সাইজ ভেইন লাগবে। এখন আর্টারির ডায়ামিটারে ডাবল সাইজ ভেইন যদি একটা ভেইন দিয়ে হয়ে যায় তাহলে একটা ভেইন, যদি 2টা ভেইন লাগে তাহলে 2টা ভেইন। আন্ডারস্ট্যান্ড না? বা আমি যদি কেন লাগে? কেন ওই ব্লাডটা ফ্লোটা আবার ওই লিম্ব থেকে বডিতে ফিরে আসতে ডাবল সাইজ ভেইন, কেন আর্টারির সময় তো ব্লাডটা যাচ্ছে প্রেসারে, হাই প্রেসারে, হার্টের পাম্পে লিম্বে চলে যাচ্ছে, কিন্তু ক্যাপিলারি থেকে টিস্যু লেভেল থেকে আবার যখন ভেইনে আসে তখন তো আর ওখানে কোনো পাম্প কাজ করে না। হ্যাঁ, ওটা হচ্ছে যে ভেইনের যে ভালভ সিস্টেম দিয়ে ওটা ধীরে ধীরে উপরের দিকে আসতে থাকে, আর একটু টিস্যু প্রেসার আসতে থাকে, ওই প্রেসার তো খুব কম। তো এই জন্য ব্যাক ফ্লো আর্টারিটা আবার বডিতে, রক্তটা আবার লিম্ব থেকে বডিতে আসার জন্য যে যতটুকু রক্ত গেল, যত মানে যে আর্টারি দিয়ে গেল সেই আর্টারির ডাবল সাইজ ভেইন অন্তত লাগবে, ওটাকে আবার ব্যাক করে নিয়ে আসা, ওই ব্লাডটাকেই সেম অ্যামাউন্ট ব্লাড ব্যাক করে নিয়ে আসার জন্য, কারণ এখানে তো প্রেসার কম, টিস্যু প্রেসারটা কম, তো ওই ব্লাডটা আসতে পারে না। এই জন্য আর্টারির ডাবল সাইজ ভেইন লাগে। আন্ডারস্ট্যান্ড না? কিছু বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এটা আর কি। তাহলে এই পয়েন্টগুলো তো অন্তত তোমরা গ্যাস্ট্রো অ্যান্ডারসন ক্লাসিফিকেশন জানলেও কিছু কিছু পয়েন্ট কি আমি নতুন দেওয়া গেছে আজকে?
নতুন দিতে পেরেছি কিছু পয়েন্ট? জি স্যার। আমি যে পয়েন্টগুলো বলতেছি এই পয়েন্টগুলোই সারা জীবন মনে রাখবা। তোমরা যেই সাবজেক্টেই ভবিষ্যতে ক্যারিয়ার করো না কেন, এই ছোট ছোট কয়েকটা পয়েন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ কি যে ডে টু ডে নালে না করুন, এরকম দেখা গেছে যে অনেক ফ্যামিলিতে তিনজন চারজন ডাক্তার আছে, ওই ফ্যামিলিরই একজন থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হয়ে একটা হাতে সে যে ব্লাড ভেসেল ব্লক হয়ে গেছে। এখন ফ্যামিলিতেই ডাক্তার, তার সামনে রোগী, ওরা বুঝতে পারতেছে না যে আমার কতক্ষণ টাইম আছে এই লিম্বটাকে সার্ভাইভ করার জন্য। বোঝাতে পারছি? ওরা খাওয়া দাওয়া করে গল্প গুজব করে সময় নষ্ট করে তারপর তাদের পেশেন্টকে হাসপাতালে নিয়ে গেল। ওখানে হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট আসলো যে এই ব্লাড ভেসেলের এই ব্লককে ডিসলস করবে। তারপর অ্যারেঞ্জ হলো ওটি, তারপর ওটি হলো, অপারেশন সাকসেসফুল, কিন্তু গ্র্যাজুয়ালি দ্য লিম্ব বিকাম ইসচেমিক। আন্ডারস্ট্যান্ড না? এই কিছু কিছু পয়েন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের আর্টেরিয়াল সার্কুলেশনটা, ব্লাড ভেসেল ব্লাড সার্কুলেশনটা এস্টাবলিশ করতে হবে উইদিন 8 আওয়ার্স। 8 আওয়ার্স যেই ওভার হয়ে যাবে, এরপরে তুমি ব্লাড ভেসেল এস্টাবলিশ করো, কিন্তু লিম্বটা সার্ভাইভ করার চান্স কমে যাবে বা জিরো পর্যায়ে চলে যাবে। আন্ডারস্ট্যান্ড না? এই যে কিছু কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো সারা জীবন মনে রাখতে হবে। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখন আসো যে, তো আমরা প্রথমেই অবশ্যই চেষ্টা করব একটা মানুষের পাকে সেভ করার জন্য। তো টাইপ 3C ফ্র্যাকচারের সাথে সাথে আমরা কি করব, যে আগে ব্লাড ভেসেলকে যে ভাস্কুলার রিপেয়ার করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা একজন বলো, যেমন সে মিম বলো, সাইমা রহমান মিম। মিম আনমিউট করো। জি স্যার। একটা তুমি ইমার্জেন্সিতে বসে আছো, 2 দিন পর তো ডাক্তার হয়ে যাবে। তুমি ইমার্জেন্সিতে বসে আছো, তোমার সামনে একটা ওপেন টিবিউলার ফ্র্যাকচার আসলো, তার ব্লাড ভেসেল ইনজুরি আছে, তার আর্টেরিয়াল ইনজুরি আছে, বা এটা যে টাইপ 3C ফ্র্যাকচার, কেমনে বুঝবা তুমি? স্যার ব্লাড ভেসেল যদি ইনজুরি থাকে তাহলে তো স্যার ব্লিডিং হবে, আর স্যার তার পেল হয়ে যাবে পেশেন্ট যদি বেশি ব্লিডিং হয়। না, ব্লাড ভেসেল মানে যদি ব্লাড ভেসেল ইনজুরি থাকে তাহলেই কি শুধু ব্লিডিং হবে? মানে সে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র আর্টারি ইনজুরি স্যার হলেই কি পালস শুধু ব্লিডিং দেখবো। হবে? ইয়েস, পালস কোথায় দেখবা? দ্যাট ইজ দ্য অ্যান্সার। পালস কোথায় দেখবা? এই একটু প্র্যাকটিস করতে হবে, স্যার তাহলে পরীক্ষা হলে বলতে পারবা না। হ্যাঁ, আর্টারিয়া আর্টারিয়া ডরসালিস পেডিস। ডরসালিস পেডিসে পালস দেখতে হবে। ইয়েস, আমরা বলছি না যে এক্সামিনেশনের সময় কোনো এক্সামিনেশন শেষ হয় না যদি না তুমি ডিস্টাল পালস দেখো এন্ড প্রক্সিমাল ড্রেনিং লিম্ফ নোড দেখো, তাই না? সে একটা টিউমার এক্সামিনেশনের সময় বা একটা আলসার এক্সামিনেশনের সময়, একটা টিউমার যখন এক্সামিনেশন করবা হাতের বা পায়ের, ওর ডিস্টাল পালস এবং ড্রেনিং লিম্ফ নোড না দেখা পর্যন্ত তোমার এক্সামিনেশন শেষ হবে না। আন্ডারস্ট্যান্ড না? জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি যে টিবিয়া ওপেন ফ্র্যাকচার হলো কিনা আর্টারি ডরসালিস পেডিস দেখবা এবং পোস্টিটিবিয়াল আর্টারি পালসেশন দেখবা। ওকে, আচ্ছা এই পালস দেখলা, তুমি কেমনে বুঝলা যে এটা টাইপ 3C ফ্র্যাকচার? কারণ আর্টারি ডরসালিস পেডিসের পালসও নেই, পোস্টিটিবিয়াল আর্টারি পালসও নেই। আচ্ছা এখন তুমি রোগীটাকে কি করবা বলো? স্যার ATLS গাইডলাইন অনুযায়ী তাকে স্যার আচ্ছা, দ্যাট ইজ resuscitate করবো। দ্য গুড অ্যান্সার, যে আমরা অবশ্যই একটা ট্রমা পেশেন্ট আসলে এটিএস গাইডলাইন অনুযায়ী রিসাসিটেট করবো। সেটা আমরা আরেকদিন একটু জানার চেষ্টা করবো আর কি। একটু তোমরা অনেকেই সবাই জানো, তারপর আমরা একটু আলোকপাত করবো আর কি, ওখানে আর কি কি পয়েন্ট আছে। আচ্ছা এছাড়া আর কি করবো? মানে কি ধরো সে তুমি এটিএলএস করে ফেলেছো, পেশেন্টকে রিসাসিটেট করে ফেলেছো, এখন তুমি ডেফিনিট ম্যানেজমেন্টে যাবা। হোয়াট শুড বি দ্য ডেফিনিট ম্যানেজমেন্ট? তো ভাস্কুলার ইনজুরি, বোন ফ্র্যাকচার, সফট টিস্যু ইনজুরি, সবকিছু। হোয়াট ইজ দ্য ডেফিনিট স্যার ম্যানেজমেন্ট? সার্জারির মধ্যে স্যার ভাস্কুলার ইনজুরি থাকলে ভেসেলস রিপেয়ার করতে হবে, তারপরে স্যার বোনসের ফ্র্যাকচারটা রিডাকশন করার ট্রাই করতে হবে স্যার, এক্সটার্নাল ফিক্সেটর বা ইন্টারনাল ফিক্সেটর দিয়ে।
ইয়েস, তাহলে তুমি যে ওন ডিপার্টমেন্ট করবা, এক্সটার্নাল ফিক্সেটর বা ইন্টারনাল ফিক্সেটর দিয়ে বোনকে ফিক্স করবা আর ভেসেল রিপেয়ার করবা, কোনটা আগে করবা? স্যার কোশ্চেনটা আরেকবার একটু শুনতে পাইনি। আচ্ছা, তুমি যে করবা যে ভেসেলটা রিপেয়ার করতে হবে, বোনকে ফিক্স করতে হবে, কোনটা আগে করবা? স্যার ভেসেল। ভেসেলটাকে আগে রিপেয়ার করবা। আচ্ছা, ঠিক আছে, আমরা ইনচিওর ভেসেলকে অ্যান্টিওর অর পোস্টেরিয়র টিবিয়ালাটে যে কোনো একটাকে বেছে নিয়ে রিপেয়ার করলাম এবং ভেইনও রিপেয়ার করে দিলাম। তার মানে ওই ব্লাডটা যেতে আবার ব্যাক ফ্লো করে যে কোনো একটা দুইটা ভেইন রিপেয়ার করে দিলাম। ঠিক আছে, এটা প্রথম করব, তাই তো? হ্যালো 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 জি স্যার। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার বোন তো ফ্র্যাকচার, বোন তো নড়াচড়া করতেছে, বোন তো স্টেবল না, তাহলে আমার এই ব্লাড ভেসেল যেটা আমি রিপেয়ার করলাম সেটা টিকবে? ব্লাড ভেসেল তো টিকবে না, কারণ বোন তো ফিক্স না। জি স্যার। বুঝছো? তাহলে কি স্যার আগে বোন ফিক্স করে তাহলে কোনটা তারপরে আগে করব? ভেসেল? স্যার বোন ফিক্স করে তারপর ভেসেল? কোনটা আগে করব? স্যার আগে ভেসেলস রিপেয়ার করব। বোনসটা আগে ফিক্স করব? তাহলে তো লাউড স্পিকারে এখানে শোনা যাওয়ার কথা। এখন শোনা যায় না? এখন তোমরা কি আমাকে শুনতে পাও? স্যার আমরা আপনাকে শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ক্লাসের শেষ অংশটুকু তার বলে দিই যে ইন্ডিকেশন অফ অ্যাম্পুটেশন। হ্যাঁ, অ্যাম্পুটেশন ইন্ডিকেশন কি কি, কখন আমরা অ্যাম্পুটেশন করব? যে এক্সটেন্সিভ ভাস্কুলার ইনজুরি যদি থাকে, যেটা আমরা বললাম যে ভাস্কুলার ইনজুরি এত বেশি যে কিন্তু আমারটা তো আনমিউট করা না, আনমিউট করা না, তাহলে তোমরা কেন শুনতে পাও না আমি বুঝি না। আমি শুনতে পাই স্যার না কেন জানি না, নেটওয়ার্কের জন্য মনে হয়। শুনতে স্যার আপনি পাচ্ছি না। কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে কি যে যদি এক্সটেন্সিভ ভাস্কুলার ইনজুরি থাকে, মাসেল এন্ড টিস্যু ইসচেমিয়া যদি মোর দেন 8 আওয়ার্স হয়, এক্সটেন্সিভ যদি ভাস্কুলার ইনজুরি থাকে তাহলে এটা কোল্ড এক্সট্রিমিটি হয়ে যাবে, যেটা তোমাদের বললাম যে সেগমেন্টাল যদি ভাস্কুলার ইনজুরি হয় বা ভাস্কুলার ইনজুরি যদি অনেক বেশি একদম ছিঁড়ে গেছে, তাহলে এটা কোল্ড লিম্ব হয়ে যাবে সাথে সাথে। তো এটা অ্যাম্পুটেশন ছাড়া আর কিছু করা যাবে না। যদি একটা ওয়ার্ম লিম্ব থাকে, লিম্বটা ওয়ার্ম কিন্তু মাসেল এন্ড সফট টিস্যু ইসচেমিয়াটা মোর দেন 8 আওয়ার্স হয়ে যায়, তাহলে এই লিম্বকে আর সার্ভাইভ করানো যায় না। তখন এটা আস্তে আস্তে নেক্রোসিস হয়ে যায়, গ্যাংগ্রিনাস হয়ে যায়। তো এই জন্য তখন অ্যাম্পুটেশন করতে হয়। ম্যাঙ্গেল এক্সট্রিমিটি তোমাদের বলেছি যে ম্যাঙ্গেল এক্সট্রিমিটি কি, যে এক্সট্রিমিটিটা এমন ভাবে ইনজিওর্ড যে ওটা বোঝাই যাচ্ছে না যে এটা একটা ফুট বা এটা একটা লেগ। তো এটাকে বলে ম্যাঙ্গেলড এক্সট্রিমিটি। এক্সটেন্সিভ সফট টিস্যু ইনজুরি, বোন এন্ড সফট টিস্যু ইনজুরি একটা লিম্বে, এটা হচ্ছে ম্যাঙ্গেলড এক্সট্রিমিটি। আর যদি এটা একটা ইন্ডিকেশন আছে অবশ্যই, যে জন্য প্ল্যান্টার সেন্সেশন যদি না থাকে, টিবিয়াল নার্ভ যদি ইনজুরি হয়ে যায়, তাহলে প্ল্যান্টার সেন্সেশন, পায়ের পাতার সেন্সেশনই না, পায়ের পাতার, হ্যাঁ, পায়ের পাতার সেন্সেশনই যদি না থাকে তাহলে ওই পায়ের কোনো কাজ নাই আর কি, ওই পাটা যে কাজ করতে পারে না ঠিক মতো, বারবার ইনজুরি হয়ে যায়। এই জন্য ওটাকে মানে টিপিক্যাল নার্ভ ইনজুরি হলেও ওটাও যে তোমার যে ইয়ে করার কথা বলা আছে, যে অ্যাম্পুটেশনের কথা বলা আছে। এখন ভলিউম, আমি একটু দেখি যে আমার একটু ভলিউমটা একটু বাড়িয়ে, দাঁড়াও একটু। ও, এটা তো ভলিউম না, ভলিউম আমার এখন যে আমি সবকিছু খুলে রাখছি এখনো কিন্তু আমার এটা শোনা যাওয়ার কথা। ও, এখন স্যার শুনতে পারতেছি না।
তোমরা শুনতে পাচ্ছ না, আমি বোধহয় এখন তোমাদের কথা শুনতে পারবো। স্যার এখন শুনতে পারতেছি। Yes, আমি এখন তোমাদের কথা শুনতে পারবো। হাত লেগে থেকে এখানে বোধহয় কিছু একটা সমস্যা হয়ে গেছিল। এখন শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। ইয়েস, এখন তোমাদের কথা শুনে মাঝখানে তোমাদের কথা আমি শুনতে পাইনি। অ্যাকচুয়ালি যে পড়াটা এমন, যদি আমি তোমাদের কথা শুনতে না পাই তাহলে আগানো খুব মুশকিল হয়ে যায়, বুঝছো? আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে অ্যাম্পুটেশন ইন্ডিকেশন কি কি এটা বুঝতে পেরেছো? অ্যাম্পুটেশন ইন্ডিকেশন কি কি? ভাস্কুলার ইনজুরি যদি খুব বেশি মানে এক্সটেন্সিভ যদি ভাস্কুলার ইনজুরি হয়ে স্যার যায়, ওই কোশ্চেনটার অ্যানসারটা স্যার কোনটা যে আগে কোনটা বোন বলো? রিপেয়ার আগে ভেসেল রিপেয়ার করতে হবে নাকি আগে? ইয়েস, আগে বোন রিপেয়ার করতে হবে, বোন ফিক্স করতে হবে, সরি, আগে বোন ফিক্স করতে হবে, আগে বোন ফিক্স করতে হবে। কারণ বোন ফিক্স না করে আমি যদি ভেসেল রিপেয়ার করে দিই, ভেসেল তো একটা সফট টিস্যু, একটা সফট স্ট্রাকচার, তো বোনটা যে নড়াচড়া করতেছে, লিম্বটা যে নড়াচড়া করতেছে, তখন এই ভেসেলটা টান খেয়ে ছিঁড়ে যাবে। তো আগে কি করতে হবে? বোনকে ফিক্স করতে হবে। তাহলে আমাকে 8 ঘন্টার মধ্যে সব কাজই করতে হচ্ছে। রোগীটা আসছে আমার কাছে 6 ঘন্টা অলরেডি দেরি করে, আমাকে ঝাঁপায় পড়তে হবে। আগে অর্থোপেডিক সার্জন খুব তাড়াতাড়ি সফট টিস্যুকে ডিপ্রাইভ করে ফেলবে, অ্যানেস্থেসিস্ট অ্যানেস্থেসিয়া দিবে, অর্থোপেডিক সার্জন সফট টিস্যুকে ডিপ্রাইভ করে ফেলবে, আর তারপর বোনকে পিস করে ফেলবে, এবং তার সাথে সাথে ভাস্কুলার সার্জন এসে ভেসেলকে রিপেয়ার করে দিবে। এই সব কাজ ওদের করার জন্য হাতে 2 ঘন্টা সময় আছে, যদি রোগী 6 ঘন্টা দেরি করে আসে। রোগী যদি 4 ঘন্টা দেরি করে আসে তাহলে 4 ঘন্টা সময় আছে। তো এই জন্য বাংলাদেশে এই যে এইরকম একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করার মতো একটা হসপিটাল বাংলাদেশে খুব কম আছে আর কি। তো রোগীরা প্রত্যন্ত অঞ্চলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ঢাকায় এসে এই ফ্যাসিলিটিস পেতে পেতে লিম্ব ইউজুয়ালি সেভ করার সময় থাকে না, তখন বাংলাদেশে লিম্ব অ্যাম্পুটেশন করা লাগে। যেমন সে তোমার ধরো যে তোমার গাজীপুরে এই ভাস্কুলার রিপেয়ার করার মতো ডাক্তার নাই। কথা গাজীপুর থেকে একটা গাজীপুর একটু দূরে সে ময়মনসিংহে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, একজনের টাইপ 3C ফ্র্যাকচার হয়ে গেছে। তাকে ময়মনসিংহ থেকে তুলে ঢাকায় পাঠাতে কত সময় লাগবে? 4 ঘন্টা। আন্ডারস্ট্যান্ড? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, 4 ঘন্টা তার রাস্তায় লেগে যাবে। আচ্ছা, এই রোগীটা ইনজুরি সাইট থেকে লোকাল হসপিটালে যাওয়া এবং লোকাল হসপিটালে রিসাসিটেট করে স্যালাইন ট্যালাইন অ্যান্টিবায়োটিক এসব দিয়ে ব্যথা দিয়ে তাকে আমরা যে এটা ডায়াগনোসিস করে পাঠানোর ডিসিশন নিতে 1 ঘন্টা হলো। ওই পেশেন্ট পার্টি ঢাকায় যাওয়ার মনস্থির করা, তাদের টাকা পয়সা জোগাড় করা, একটা গাড়ি অ্যাম্বুলেন্স ম্যানেজ করা, ওতে 1 ঘন্টা হয়ে গেল। তাহলে খেলো 2 ঘন্টা চলে গেল। তা 2 ঘন্টা ওখানে গেল, রোগীটা আসতে লাগলো 4 ঘন্টা, হলো কত? 6 ঘন্টা। একটা পেশেন্ট যদি খুব দ্রুত ময়মনসিংহ থেকে ঢাকায় আসে তাহলে তার 6 ঘন্টা লেগে গেল। 6 ঘন্টা পর ঢাকার সে একটা ভুল হসপিটালে চলে গেল, যেখানে এই কাজটা হবে না, একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হবে না। তারা চলে গেল হচ্ছে যে প্রথমে রক্তনালী রিপেয়ার করার জন্য NACVD, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, NACVD তে রক্তনালী রিপেয়ার করার জন্য চলে গেল। তাহলে হবে? কারণ ওখানে তো অর্থোপেডিক্স এর কোনো ডাক্তার নাই, ওরা ফিক্স করতে পারবে না। ওরা আবার কি করবে, যে রোগীটাকে আরো 1 ঘন্টা পর পাঠাবে হচ্ছে পঙ্গু হাসপাতাল। পঙ্গু হাসপাতালে আস্তে আস্তে রোগীটার আরো 1 ঘন্টা লাগলো, 2 ঘন্টা চলে গেল, তাহলে হলো 8 ঘন্টা। পঙ্গু হাসপাতালে ডাক্তার রোগীটাকে ওটিতে নিয়ে ইমার্জেন্সি দিয়ে ম্যানেজ করে এটা অপারেশনটা শুরু করতে করতে আরো 1 ঘন্টা লেগে গেল, পার হয়ে গেল 9 ঘন্টা। 9 ঘন্টা পর পঙ্গু হাসপাতালের ডাক্তার বোনকে ফিক্স করা শুরু করলো, বোনকে ফিক্স করতে 1 ঘন্টা লাগলো, 10 ঘন্টা। 10 ঘন্টা পার হয়ে যাওয়ার পর পঙ্গু হাসপাতালের ডাক্তার বললো যে এখন রক্তনালী রিপেয়ার করতে হবে, তাহলে এই রোগীটাকে পাঠাতে হবে NACVD তে। ওখান থেকে রোগী NACVD তে যেতে যেতে অ্যাটলিস্ট আর 1 ঘন্টা লাগলো, তো কত হলো? 11 ঘন্টা। NACVD তে যখন আবার বোন ফিক্স করার পর রোগী পৌঁছালো, তখন তার যেখানে রক্তনালী রিপেয়ার হবে, তো তখন তার হয়ে গেল কত? 11 ঘন্টা পার হয়ে গেছে।
ওখানে ওটি শুরু করতে করতে 1.5 ঘন্টা লাগলো, 12 ঘন্টা। 12 ঘন্টা পর এনএসসিবি ডাক্তার রক্তনালী রিপেয়ার করা শুরু করলো। উনি 2 ঘন্টা টাইম নিয়ে উনি খুব ফাস্ট কাজ করেন, 2 ঘন্টা হয়ে গেল। 12, 13, 14 ঘন্টা। 14 ঘন্টা পর আর্টেরিয়াল সার্কুলেশন আসলো। পাটা বেঁচে থাকবে? না স্যার। বাঁচবে না, 8 ঘন্টা। দ্যাটস ওয়াই এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা, এই টিমটা রেডি করা দরকার। কোথায় কোথায় থাকলে এই পেশেন্টটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যেত? অ্যাক্সিডেন্ট ময়মনসিংহে হয়েছে। ময়মনসিংহে হলে ভালো হতো। ইয়েস, ময়মনসিংহেই এইটা তাড়াতাড়ি ম্যানেজ করার মতো টিম, অর্থোপেডিক সার্জন, ইমার্জেন্সি ওটি এন্ড ভাস্কুলার সার্জন উপস্থিত থাকা দরকার ছিল, তাই না? তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, বাংলাদেশের মতো কান্ট্রিতে এটা ম্যানেজ করাটা ভেরি টাফ। গাজীপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাজীপুরে দরকার। গাজীপুর থেকে ঢাকায় পাঠিয়ে এই পেশেন্টকে জায়গা মতো পৌঁছানো, সঠিক সময়ে সঠিক জায়গায় এবং সবগুলো কাজ তাড়াতাড়ি করে ফেলা ইটস নট পসিবল। আর সবগুলো হসপিটালই, পঙ্গু হাসপাতালে ইমার্জেন্সিতে যখন এই রোগীটা পৌঁছেছে, ইমার্জেন্সি ওটি যেখানে হচ্ছে সেখানে 20টা পেশেন্ট লাইন দিয়ে আছে ইমার্জেন্সি ওটি করার জন্য। ওই 20টা পেশেন্ট ওটি করতে করতে ডাক্তারকে চট করে ডিসিশন নিতে হবে যে একটা ভাস্কুলার ইনজুরি আসছে, তাকে আমাকে আগে অপারেশন করতে হবে, তাকে আগে অপারেশন রেডি করে অপারেশন করে দেওয়া এত সহজ কাজ না এটা আর কি। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমাদের গরিব দেশের একটু সমস্যা, আমাদের এখনো ইনফ্রাস্ট্রাকচার এভাবে তৈরি হয় নাই। তোমরাও বের হয়ে আসো, তারপর ইনশাআল্লাহ নিশ্চয়ই তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে একজন অর্থোপেডিক সার্জন, একজন ভাস্কুলার সার্জন বা ইমার্জেন্সি কেয়ার সার্জন তৈরি হয়ে যাবে, যারা প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় উপজেলায় এই কাজগুলো করতে পারবে। Understand? Hello? Hello? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু পর্যন্ত, এই জন্য আমার দরকার কি যে ক্লাসিফিকেশন কেন দরকার এটাই বোঝাতে চাচ্ছিলাম। যে ক্লাসিফিকেশনটা বলার সাথে সাথে এটা এই স্টেজ, এটা টাইপ 3 গাস্টিলো অ্যান্ডারসন টাইপ 3 সি ফ্র্যাকচার, এটা বলার সাথে সাথে যাতে কোথাও কারো ডিলে না হয়, সবাই তাড়াতাড়ি এটা পিছনে মানে রোগীদের উপর ঝাঁপে পড়তে পারে, যে খুব তাড়াতাড়ি এটাকে অ্যানেস্থেসিয়া দিয়ে রিসাসিটেট করে, অ্যানেস্থেসিয়া দিয়ে বোনকে সফট টিস্যু, কন্টামিনেটেড সফট টিস্যুকে সার্জিক্যাল টার্গেটিং করে কন্টামিনেশন দূর করে বোন ফিক্স করে তাড়াতাড়ি ভাস্কুলার রিপেয়ার করতে হবে। আন্ডারস্ট্যান্ড? দ্যাটস ওয়াই এভাবে এগুলো আসছে আর কি। হ্যাঁ, ওকে, আজকে ক্লাস শেষ করি আমরা। আজকে এই পর্যন্তই পড়ি, অল্প অল্প করে আগাই আমরা। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। অল্প অল্প করে আগালে তোমাদের কোনো প্রবলেম? আমি মনে করি অল্প করে আগানো ভালো, এই জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া ভাষা করে। এবং যে আমি যেটা ফিল করি আর কি, যে আমরা অল্প একজন দুজন না বুঝে সবাই একসাথে ভালো করে বুঝলাম ব্যাপারটা, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, তাই না? জি স্যার। আদারওয়াইজ তো টিম ওয়ার্ক হবে না, আদারওয়াইজ আমরা সবাই জানতে পারবো না, সবাই শিখতে পারবো না। হ্যাঁ, তাই না? যে তোমার বন্ধুকে ভালো করেই বুঝতে হবে জিনিসটা, তোমার বন্ধুকে ভালো করে শিখতে হবে। আদারওয়াইজ তোমার রিলেটিভ বা সে আমার রিলেটিভ বা আমি বিপদে পড়ে যাব যদি তোমরা ভালো করে না শিখো সবাই। আন্ডারস্ট্যান্ড না? জি স্যার। ওকে, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত থাকি। নেক্সট দিন ওপেন ফ্র্যাকচার ম্যানেজমেন্ট আসলে আমরা পেশেন্টকে কিভাবে রিসাসিটেট করা শুরু করব এই ব্যাপারে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।